আপনাদেরকে গুপ্ত বলা হয় কেন? আমরা গুপ্ত ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো এবং আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। আসল গুপ্ত হচ্ছে তারাই যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, বিভিন্ন সময় মানুষের উপর জুলুম নির্যাতন করে। গুপ্ত এমন একটা জিনিস, দেখেন কুকুর কিন্তু রাস্তায় থাকে, সে তো ওপেন। আর গুপ্ত কি? বাঘ। এরা কোথায় থাকে? খুব একটা সেফলি, তারা তাদের সুবিধা মতো না। তারা কোন সময় আসে? প্রয়োজনে আসে। বাঘকে তো আপনার প্রয়োজনে নিয়ে আসি, বনে থেকে তো আমরা প্রয়োজনে নিয়ে আসি মানুষকে দেখানোর জন্য। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক যে অঙ্গনগুলোতে ছিল, এই ছাত্র শিবির, এই জামাত ইসলাম, তারা ত্যাগ তিতিক্ষা সব কিছু পাড়ি দিয়ে আজকে এই বাংলাদেশের অর্জন, এই বিজয় আমরা পেয়েছি, এই 5 আগস্টের বিজয়। কারণ দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের এমন কোনো নেতা ছিল না যাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলানো হয়েছে। তারা হাসতে হাসতে, তারা কিন্তু একবারও মাথা নত করে নাই। কিন্তু এখন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু মুসলেকা দিয়ে এই বাংলাদেশের জনগণের কাছ থেকে বিদায় নিয়েছিলেন, কি সে আর জীবনে কোনোদিন রাজনীতিতে আসবে না, এই কথা বলে গেছেন। কিন্তু দেখেন, জামাতের কোনো নেতা আজ পর্যন্ত কিন্তু ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে, কিন্তু মাথা নত করে নাই। এটাই হচ্ছে জামাত ইসলামের আদর্শ। কারণ এক সত্য কথা যে হায়াত মউতের মালিক আল্লাহ, আমার যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহ, আমি যদি আমার মৃত্যুর যদি কোনো কিছু ফাইসালা আসে, এটা আসমান থেকে আসবে, জমিন থেকে না। এজন্য জামাত ইসলাম কখনোই কোনো শক্তির কাছে মাথা নত করে নাই, আর জীবনে কোনোদিন করবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে গুপ্ত বলা হয় কেন? আমরা গুপ্ত ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো এবং আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। আসল গুপ্ত হচ্ছে তারাই যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, বিভিন্ন সময় মানুষের উপর জুলুম নির্যাতন করে। যারা জুলাইয়ের আন্দোলনে পিছু হেঁটেছিল, এখন ক্ষমতায় এসে তারা নিজেদেরকে গুপ্ত মনে করতেছে না। আসল গুপ্ত হইল তারাই। এই যে যারা বিভিন্ন সময় এই 17 বছর লন্ডনে ছিল, লন্ডন থেকে আসে, এসেই এই গুপ্ত শব্দটা বলছে। আর এতদিন পর্যন্ত সে লন্ডনের মধ্যে গুপ্ত, ওখানে বসে অনলাইনের মাধ্যমে শুধু বক্তব্য দিতে পারছে, আর কিছুই পারে নাই। আর আমরা এই দেশে থেকে আমরা গুপ্ত ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো এবং আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। যারা গুপ্ত, যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, তারা অবশ্যই দূরে সরে গেছে। তারা ছাত্রদের কাছে আসতে পারে নাই। আগামী দিনেও ছাত্ররা ভালো রাজনীতিকে, ভালো ছাত্রদেরকে কাছে টেনে নেবে এবং এরকম ত্যাগ তারা কখনো গ্রহণ করবে না। আসলে আপনি দেখেন, আজকের বাংলাদেশে যারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, ধর্ষণ করছে, মানুষদেরকে অত্যাচার করছে, এরা কারা করছে? আমাদের মধ্যে এগুলো আপনি কখনো খুঁজে পাবেন না। টেন্ডারবাজি খুঁজে পাবেন না, চাঁদাবাজি খুঁজে পাবেন না, ধর্ষক খুঁজে পাবেন না। কিন্তু এইগুলো কারা করছে? এইগুলো তারাই করছে যারা নিজেদেরকে, অন্যদেরকে একটা ট্যাগ দিচ্ছে। এখন যারা চরিত্রবান, সৎ চরিত্রবান, এই সমাজের অধিকাংশ মানুষ যাদেরকে গ্রহণ করে, মানুষ যাদেরকে ভালোবাসে, যাদের কাছে মানুষ আসে, মূলত তাদেরকে দূরে সরানোর জন্য, তাদের উপরে এখন একটা দোষ দেওয়ার জন্য এই গুপ্ত শব্দটা ট্যাগ দিয়েই তাদেরকে দূরে সরানোর জন্য, জনগণকে দূরে সরানোর জন্য তারা চেষ্টা করছে। আসল গুপ্ত হচ্ছে তারাই যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, বিভিন্ন সময় মানুষের উপর জুলুম নির্যাতন করে। আজকের ছাত্র সমাজ জানে কারা গুপ্ত এবং কারা মানুষের সাথে আছে, এবং সেটা আপনি দেখছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেই নির্বাচন হয়েছে, ছাত্ররা কাদেরকেই কাছে টেনে নিয়েছে। অবশ্যই যারা গুপ্ত, যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, তারা অবশ্যই দূরে সরে গেছে। তারা ছাত্রদের কাছে আসতে পারে নাই। আগামী দিনেও ছাত্ররা ভালো রাজনীতিকে, ভালো ছাত্রদেরকে কাছে টেনে নেবে এবং এরকম ত্যাগ তারা কখনো গ্রহণ করবে না। আপনারা আজকে কি বিষয় নিয়ে রাস্তায় নেমেছেন? আমরা জুলাই সনদ বিএনপি এখনো মেনে নিচ্ছে না। কথা ছিল জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে জুলাই সনদ হয়েছিল, সেই সনদকে অস্বীকার করা মানে বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে বেইমানি করা, মুনাফিকি করা। আমরা এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদে নেমেছি। আপনারা কি আন্দোলন করে আপনাদের দাবি আদায় করতে পারবেন বলে মনে করেন? যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের 18 কোটি মানুষ জুলাই সনদ বাস্তবায়ন করবেই করবে ইনশাআল্লাহ। আমরা চাই সরকার দেশ চালাক, আমরা আন্দোলনে যেতে চাই না। কারণ সরকারেরই দাবি ছিল এটা, যে তারা হা ভোট যদি বাস্তবায়ন হয় এবং সুপ্রিম পাওয়ার হয়, তাহলে তারা হা ভোট বাস্তবায়ন করে নিবে। তো এখন আমরা সেটাই চাই যে সরকার হা ভোটটা বাস্তবায়ন করে নিক।
আর যদি আমরা এই জন্য রাস্তায়ও নামতে চাই না, অহেতুক আমরা সরকারকেও কষ্ট দিতে চাই না। আর যদি সরকার আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করে তাহলে সরকারের জন্য এটা শুভকর হবে না, এটাই আপনাকে বলতে চাচ্ছি। তা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমরা এখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি। আসলে দেখেন, এখানে যদি আপনার প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে সত্য কথা কয়েকটা বলতে হয়। সরকারের বয়স অল্প সময়, এখনো বাংলাদেশটা অগোছানো, এটা গোছাচ্ছে। তবে হ্যাঁ, সমালোচনা যুগে যুগে ছিল। সরকারি দলের সমালোচনা থাকবে, বিরোধী দলের সমালোচনা থাকবে, ব্যক্তি সমালোচনা থাকবে। তবে হ্যাঁ, সেটা যাতে হয় পলিটিক্যালি সোসাইটিগত স্ট্যান্ডার্ড। আমরা ব্যক্তি আক্রোশে কারোকে খারাপ ব্যবহার করা, কাউকে উচ্চপক্ষ করা, গালি দেওয়া, সেটা না। আর সমালোচক থাকবেই। সমালোচক হলেই যে তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনের ক্ষমতা দেখাইতে হবে, তাকে হ্যাস্ত করতে হবে, এটা কোনো সুশৃঙ্খল রাষ্ট্র অবকাঠামোর মধ্যে পড়ে না। আমার কথা, সমালোচক থাকবে, আমরা কাজকর্ম দেখিয়ে তাদেরকে ভুল ভাঙিয়ে দিব, তখন এই সমালোচকই একদম কি প্রশংসায় করা শুরু করে দিব। ওই প্রক্রিয়া, ওই রাস্তায় আমাদের হাঁটতে হবে। আমরা চাইলেই কাউকে গ্রেপ্তার, চাইলেই কাউকে হ্যাস্ত করা, এটা আসলে কোনো সিস্টেম হচ্ছে না। এটা ওই সেই ফ্যাসিস্টদের মতো সেই দিকেই চলে যাচ্ছে। তা আমরা আশা রাখবো বর্তমান যে প্রধানমন্ত্রী, সে যাতে রাষ্ট্রের কোথায় কী সমস্যা এগুলি তৃণমূল পর্যায়ে খোঁজখবর নিয়ে, শুধু একক ব্যক্তির উপর উনি ভরসা করে যাতে না থাকে, সভাপতি, সেক্রেটারি এবং সে বিভিন্ন, আমরা চাই যে সকলের সমন্বয়ে বিরোধী দল, এলাকায় তৃণমূল পর্যায়ে যারা আছে সবার কাছ থেকে খবর নিয়ে উনি যাতে সুন্দরভাবে তৃণমূল পর্যায়ে এলাকা ভিত্তিক কী হচ্ছে, ওয়ার্ড ভিত্তিক কী হচ্ছে, এলাকায় কী হচ্ছে, মেডিকেলে কী হচ্ছে, ভূমি অফিসে কী হচ্ছে, রেল স্টেশনে কী হচ্ছে, লঞ্চ স্টেশনে কী হচ্ছে, রুগীরা সেবা পাচ্ছে কিনা, এখানে আসতেছে কোনো হ্যারাসমেন্ট হচ্ছে কিনা, টোটালি বিষয়টা দেখতে হবে। আর যদি এটা জনগণ ভালোভাবে না দেখে, সেবা না পায়, কোনো দিক থেকে কোনো সেবা না পায় টোটালি, তখন তো সমালোচনা হবেই। এটাকে খারাপভাবে দেখা যাবে না। সমালোচনা তো তখনই হয় যখন একটা ঘটনা সংঘটিত হয়, তাহলে ওই সমস্যাটা সমাধান করলে তো সমালোচনা হয় না। সরকারের উপরে এফেক্ট বা ইফেক্ট কী পড়বে সেটা বলবো না। তবে আমরা 11 দলীয় জোট, আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। গণভোট হচ্ছে জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়নের প্রথম শর্ত গণভোট ছিল, সেটাকে জয়লাভ হয়েছে জনগণ। জনগণের প্রত্যাশা পূরণের সরকার এটা 100% বাস্তবায়ন করবে, এইটাই জনগণ প্রত্যাশা করে। কারণ গণভোটটা তো কোনো একক দলের না, এটা সবাই মিলে এই গণভোটকে, হ্যাঁ ভোটকে বিজয়ী করছে। সংসদ সরকার দল আছে, এটাকে ইস্টাবলিশ করাই তাদের প্রথম উদ্দেশ্য। এইটার এই হ্যাঁ ভোট, এই গণভোট, এই সংস্কারের মধ্য দিয়েই তো এই সরকার আসছে। কিভাবে আসলো? ইন্টেরিয়র গভর্নমেন্ট আসলো, নির্বাচন আসলো, ত্রয়োদশ নির্বাচন, তারপরে যে মন্ত্রিসভা গঠন হইলো, সংসদ গঠন, কিসের মাধ্যমে? এই টোটালি জিনিসটা যদি আপনারা অবজার্ভ করেন এবং এটাকে যাচাই করেন, টোটাল হচ্ছে এটা গণভোট। মানুষ তার আশা আকাঙ্ক্ষার সবকিছু বাস্তবায়ন করছে গণভোট। এই গণভোট বাস্তবায়ন করতে হবে। আর যদি এটা না হয়, জনগণ আবার আন্দোলন সংগ্রাম করবে। এতদিন করতেছে, গতকাল হয়েছে, পরশু দিন হয়েছে, কন্টিনিউসলি এটা হবে। একটার পর 11 দলীয় জোট না, শুধু সাধারণ মানুষও আসবে এখানে। এটা তো সাধারণ মানুষেরই প্রত্যাশা, গণভোট। জি, ধন্যবাদ। ইনশাআল্লাহ।